আমার সন্তানকে ছেড়ে দিন, আপনারা যা বলবেন আমি তাই করব। মেঘা ও লোকটির এমন কথা শুনে হাসিব বলে উঠল, আশ্চর্য, আপনি আমার সন্তানকে কেন কেড়ে নিলেন? এছাড়া আপনারা কারা? আমরা কারা? তোমার বউকে জিজ্ঞেস করো। কি ব্যাপার মেঘা, এই লোকগুলো কি, আর আমাদের সামনে এমন গুলি নিয়ে দাঁড়িয়ে আছে কেন? মেঘা নিশ্চুপ। চুপ করে থেকো না, সব সত্যিটা বলো মেঘা। সবকিছু জানার পরে তুমি কি আমাকে আপন করে নিবা আর কখনো? একবার যখন আপন করে নিয়েছি, ছাড়ার কোনো প্রশ্নই আসে না। বলো তুমি। আমি একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। আমার সত্যিকারের নাম হলো চৈতি খানম। এই রংপুর শহরের সব থেকে বড় মাফিয়া। আজ থেকে 3 বছর আগে 20টা বিজনেসম্যানকে হত্যা করেছি, যারা গরিবের হক মেরে খায়। এরপর থেকেই পুলিশ আমার পিছনে লেগেই আছে, তাই পাগলি সেজে আত্মগোপন করে রাস্তায় বসবাস করি। মেঘার মুখে এমন কথা শোনা মাত্রই সেখানে সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কি, তুমি সেই চৈতি, যার ভয়ে থরথর করে কাঁপতে থাকে, যার কথা শুনলে মানুষের পেটের ভাত হজম হয় না? হ্যাঁ, আমি সেই চৈতি। তার মানে আমার বউ একজন ক্রিমিনাল? বিশ্বাস করো হাসিব, আমার পেটে সন্তান আসার পরে আমি সবকিছু ভুলে গিয়েছি, নতুন করে বাঁচার চেষ্টা করতেছি। কিন্তু কি, এখন আর সেটা হবে না। কেন হবে না? কারণ এরা আমাকে নিয়ে যেতে এসেছে। যদি না যাই তাহলে জানি না আমার সন্তানকে কি করবে। এই সব শুনে হাসিব সবাইকে উদ্দেশ্য করে বলল, শোনেন, একটি মেয়ে তার অতীত ভুলে সুন্দর একটি জীবন যাপন করতে চায়। আপনারা প্লিজ তার কোনো ক্ষতি করবেন না। আমরা তো ক্ষতি করতে আসি নাই, আমরা একে নিয়ে যাওয়ার কারণে এসেছি। কিন্তু কেন? একে ধরিয়ে দিতে পারলেই আমরা পুরস্কার পাব, তাতে আমাদের জীবনের চাকা ঘুরে যাবে। কত টাকা লাগবে আপনাদের বলুন? 50 কোটি টাকা লাগবে। যদি তুমি দিতে পারো তাহলে একে এখানেই ছেড়ে যাব। এত টাকা কোথায় পাবো বলেন? তাহলে চুপচাপ থাকো। এই চৈতি আমাদের সঙ্গে চল, না হলে তোর সন্তানকে গুলি করে মেরে ফেলবো। হ্যাঁ, আমি যাব, কিন্তু তোমরা আমার সন্তানকে আগে আমার কাছে ফিরিয়ে দাও। আমরা পাগল নাকি? কেন? তোর বাচ্চাকে তোর কাছে দিলেই তো আমরাও শেষ হব এখানে। আমি কিচ্ছু করব না, তোমরা চাইলে আমাকে বেঁধে রাখতে পারো। মেঘা, যার অরিজিনাল নাম হলো চৈতি, আমরা এখন তাকে চৈতি নামেই ডাকবো গল্পে। তো চৈতির এবং সন্ত্রাসীর এমন কথাবার্তা শুনে সেখানকার পুলিশ, উষা এবং হাসিবের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সবাই শুধুমাত্র তাদের দিকে নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে, কিন্তু কিচ্ছু করতে পারছে না। এই, তোরা সবাই চৈতির হাত এবং চোখ ভালোভাবে বাঁধ, কোনোভাবে যেন পালাতে না পারে। আর চৈতি, তুমি যদি একটু চালাকি করো তাহলে তোমার সন্তান কিন্তু এখানেই শেষ হবে, ঠিক আছে? এরপরে 2জন লোক চৈতির হাত এবং চোখ বেঁধে ফেলে। তখন চৈতি বলে, প্লিজ এখন আমার সন্তানকে ওর বাবার কাছে ফিরিয়ে দাও। চৈতির কথা মতো সন্তানটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেওয়া হলে চৈতি বলে, হাসিব, আমাকে ক্ষমা করে দিও এত কিছু লুকানোর জন্য, কিন্তু বিশ্বাস করো, সব ভুলে আমি তোমার সঙ্গে নতুন করে বাঁচতে চেয়েছিলাম, সেটা আর হলো না। আমার সন্তানটিকে দেখে রাখিও, তাকে কষ্ট দিও না। একটি কথা, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি যেদিন আমাকে ধর্ষণ করেছিলে না, সেদিন চাইলেই আমি তোমাকে মেরে ফেলতে পারতাম, কিন্তু তোমাকে মারিনি। কেন জানো? কারণ তার আগে থেকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। শাশুড়ি মা, আমাকে ক্ষমা করে দিয়েন। এইভাবে বলিও না, তুমি খারাপ কাজ করো নাই। যারা খারাপ কাজ করে তুমি তাদের নিজের হাতেই শাস্তি দিয়েছো। মা, তবু এটা আইনের চোখে অপরাধ। আপনি আমার সন্তানটিকে দেখিয়ে আমি ফিরে আসব। হ্যাঁ, অবশ্যই দেখব, আমার একটি মাত্র নাতি। এই, অনেক কথা বলেছিস, এখন চল আমাদের সঙ্গে,
না হলে এখানে সব লন্ডভন্ড করে ফেলবো। হ্যাঁ, যাচ্ছি। হাসিব আবারও বলতেছি, আমি ফিরে আসব, তুমি আমার জন্য একটু অপেক্ষা করিও, তোমার জন্য আমি চিরকাল অপেক্ষায় থাকব। খুশি হলাম। কথাটি বলেই কান্না করতে করতে চৈতি সেখান থেকে লোকগুলির সঙ্গে একটি মাইক্রোবাসে চলে যায়। চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের লোকগুলা বলতে থাকে, এতগুলো সন্ত্রাসী আমাদের চোখের সামনেই ধুলো দিয়ে চলে গেল, আর আমরা কিছুই করতে পেলাম না। তাতেই আবার সেই চৈতিকে আমরা সাহায্য করলাম। কথাগুলো বলেই তারা আফসোস করতে থাকে। একটু বিনোদনের জন্য বললাম। চৈতি যাওয়ার পরে হাসিব সবাইকে নিয়ে বাসায় চলে আসে এবং ভাবতে থাকে কি করবে এখন সে। বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনার পরে উর্মি বলে উঠল, শোনো হাসিব, চিন্তা করিও না। আরে চিন্তা করব না তাহলে কি করব? সবকিছু ঠিক হয়ে যাবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, বুঝেছ? তুমি তো একটু আগে চাইছিলে চৈতির হাত থেকে রক্ষা পেতে, এখন যখন রক্ষা পেলে তখন আবার চিন্তা করছো কেন শুনি? আরে আমার সন্তানের এখন কি হবে? কি আবার হবে? আমি তো আছি নাকি? তোমাকে ছেড়ে তো যাচ্ছি না। তুমি পারবে আমার সন্তানকে মায়ের ভালোবাসা দিয়ে মানুষ করতে? পারবে তাকে সন্তানের মতো দেখতে? হ্যাঁ, পারবো। তাহলে তুমি আজ থেকে আমাদের বাসায় থেকে ওর যত্ন নেবে নিজের হাতে, ঠিক আছে? এমন সময় হাসিবের মা এসে বলতে লাগলো, দেখো উর্মি, তোমার সঙ্গে হাসিবের বিয়ে হবে। কথাটি শুনে উর্মি বলে উঠল, কি বলেন আন্টি? হাসিব তো চৈতিকে বিয়ে করবে। তুমি পাগলি নাকি? আমার ছেলের সঙ্গে একটি সন্ত্রাসী মেয়ের বিয়ে দেব? তুমি কিভাবে ভাবলে? হাসিব, তুমি কি বলো এই সম্পর্কে? মা যেটা বলল সেটাই হবে। তাহলে তোমরা যে চৈতিকে কথা দিলে ও ফিরে আসলে সব ঠিক হয়ে যাবে। আরে পাগলি, পরিস্থিতি যেমন সেখানে তেমনি কথা বলা বুদ্ধিমানের কাজ। এই সন্তানের কি হবে এখন? সন্তান যখন আমাদের, তখন আমাদের দেখতে হবে, তাই না? কি? হ্যাঁ, সেটা ঠিক বলেছো তুমি। আমার আবার ভয় করতেছে, যদি চৈতি ফিরে এসে সব জানে তখন। আরে পাগল নাকি? ওরা তো চৈতিকে মেরে ফেলার জন্যই নিয়ে গিয়েছে, বুঝেছ? তুমি কেমনে জানলে ওরে মেরে ফেলবে? চৈতিকে নিয়ে যাওয়ার সময় একটি ছেলে কাকে জানি ফোন দিয়ে বলল, বস কাজ হয়েছে, আমরা একে মেরে ফেলেই তোমার কাছে যাব। বাহ! শোনো, আমাদের সেই তারিখে বিয়ে হওয়ার কথা ছিল, ওই তারিখেই হবে। তোমার বাসায় জানাই দিও। ঠিক আছে। এইদিকে চৈতিকে তারা একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে গিয়ে তার চোখের বাঁধন খুলে দেওয়ার সঙ্গে চৈতি দেখতে পায় তার নিজের বাবা গুলি নিয়ে একটি চেয়ারে বসে আছে। চৈতি জিজ্ঞেস করল, বাবা তুমি? কথাটি বলা মাত্রই ওর বাবা সেখানেই চৈতিকে, বাবা তুমি আমাকে হত্যা করার জন্য কিডন্যাপ করেছ। চৈতির কথাটি শেষ হওয়ার আগেই ওর বাবা একটি গুলি করে, যেটা চৈতির হাত ভেদ করে চলে যায়। সি বাবা সি, তোমাকে দেখে আমি সত্যি ঘৃণা হচ্ছে। নিজের মেয়েকে কেউ এইভাবে মারতে পারে? কিসের মেয়ে? কার মেয়ে? কেন? আমি তোমার মেয়ে চৈতি, আমাকে চিনতে পারছো না বুঝি? তুই আমার মেয়ে না মানে? হাসতেছো কেন বাবা তুমি? শোন, তোকে আমি ছোট্ট থাকায় রাস্তার পাশে কুড়িয়ে পেয়েছিলাম। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস না হলে আমার কিছু করার নেই। কুড়িয়ে পাওয়ার পরে ভেবেছিলাম তোকে অনেক বড় সন্ত্রাসী বানাবো, কিন্তু তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। আমি ছোট্ট থেকে তোমাকে বাবা বলে জেনেছি, বাকিটা জীবন বাবা বলেই জানবো। বিশ্বাস করো বাবা, এই সব খুন খারাপি আমার আর ভালো লাগে না। আমি সুন্দরভাবে জীবন গড়াতে চাই। যেই মানুষটি একবার এই লাইনে আসে সে কখনোই আর ভালো পথে যেতে পারে না। ঠিক তুইও পারবি না কখনো। জানো বাবা, আমার সন্তান আছে একটি, দেখতে বেশ সুন্দর। এই সব শোনার জন্য তোকে এখানে নিয়ে আসেনি। বল আমার সঙ্গে কেন বিশ্বাসঘাতকতা করলি? কখন করলাম এমনটা শুনি? তুই আমাকে কিছু না বলে কেন আত্মগোপনে চলে গেলি?
জানিস আমার ব্যবসায় কতটা লস হয়েছে তোর জন্য। আমি ভালো হতে চেয়েছি, জানো, তোমার লোকজন আমাকে এখানে নিয়ে না আসলে আজকে আমার বিয়ে হতো। কি? হ্যাঁ, আমার বিয়ে হতো। বাহ, বিয়ের আগে 4 সন্তান নিয়েছিস? এটা তোর কাছে আশা করি নাই। বাবা প্লিজ আমাকে যেতে দাও, আমার সন্তান কান্না করতেছে মনে হয়। হ্যাঁ যাবি, কিন্তু লাশ হয়ে। প্লিজ বাবা আমাকে মেরো না। আমি মারা গেলে আমার সন্তান স্বামীর কি হবে বলো তুমি? তোরে একটি কাজ দেব, সেই কাজটি যদি তুই সম্পন্ন করতে পারিস তাহলেই মুক্তি পাবি। কি কাজ সেটা বলো। তোকে একজনকে মেরে ফেলতে হবে, যদি মারতে পারিস তাহলেই তুই মুক্তি পাবি। প্লিজ মেরে ফেলার কথা বলিও না, কারণ এইসব আর ভালো লাগে না। তাহলে এখন তোকে শেষ করে তোর সন্তানকে শেষ করে দেব আমরা। বাবা তুমি এমন কেন? একটুও কি দয়া মায়া নেই তোমার মনে? হ্যাঁ, না, তুমি তো এমন ছিলে না। এই বাজে কথা বন্ধ কর। আর শোন, তোকে কি করতে হবে, আমি কাউকে মারতে পারবো না, ঠিক আছে? আমার লোকজন তোর সেই 4 সন্তানকেই তাহলে মেরে ফেলুক। কথাটি শুনেই চৈতি তার পালিত বাবার পা ধরে কান্না করে করে সন্তানের জীবন ভিক্ষা চায়। শোন, এটাই শেষ কাজ তোর জীবনের। এর পরিবর্তে তোকে আমি কোনোভাবেই বিরক্ত করব না, কথা দিলাম। কাজ শেষে তুই তোর মতো জীবন গড়াতে পারবি। বাবার মুখে এমন কথা শুনে নিজের সুখের জন্য চৌকি রাজি হয়ে যায় কাজে। বলো কাকে মারতে হবে? তোর শাশুড়িকে মেরে ফেলতে হবে, বলতে হাসিবের মাকে মারতে হবে। কি বলো এইসব? হ্যাঁ, এটাই করতে হবে তোকে 1 সপ্তাহের ভিতরে। না, এটা কখনোই সম্ভব না। উনি আমার শাশুড়ি মা, অনেক ভালো একজন মানুষ। এত কিছু জানতে চাই না আমি। হ্যাঁ, না, আগে বলো হাসিবের মায়ের সঙ্গে তোমার কিসের শত্রুতা আছে? এত কিছু জানার দরকার নেই তোর, প্লিজ বাবা বলো। সময় হলে সব জানতে পারবি তুই। এখন যেটা বলছি সেটাই করো, ওকে? না, এটা করতে পারবো না আমি। কেন? 2 কারণ। উনি আমার স্বামীর মা, ওনাকে মেরে নিজের সংসার নিজে ভাঙতে পারবো না আমি। ঠিক তখনই চৈতির পালিত বাবা বলে উঠল, তুই যে হাসিবের বাবা আজাহার চৌধুরীকে মেরে ফেলেছিস, এইটা যদি হাসিব জানে তাহলে কি সংসার হবে? মানে আমি কবে ওর বাবাকে মারলাম? কয়েক বছর আগে সেই 20 জনকে হত্যা করেছিস, তার মধ্যে একজন হাসিবের বাবাও ছিল। কি? হ্যাঁ। না, এইটা আমি বিশ্বাস করি না। আমি কখনোই ওর বাবাকে হত্যা করতে পারি না। সবকিছুর প্রমাণ আছে আমার কাছে। এখন যদি তুই হাসিবের মাকে হত্যা না করিস তাহলে সবকিছুই ওরে বলে দেব। বাবা তুমি কি আমাকে ব্ল্যাকমেইল করতেছো? হ্যাঁ, সেটাও ভাবতে পারিস। ঠিক আছে, ওর মাকে হত্যা করব, কিন্তু ওর মায়ের দোষ কাহিনীটা কি সেইটা আগে বলো আমাকে। ওর মা ছোট্ট বাচ্চাদের কিডনি, চোখ, ব্লাড এইগুলো ডাক্তারের সাহায্যে অপারেশনের মাধ্যমে বের করে নিয়ে অন্য দেশে বিক্রি করে। কথাটি শুনে চৈতি কেমন জানি আকাশ থেকে মাটিতে পড়ে গেল। কি বলো বাবা তুমি? হ্যাঁ, সব সত্যি। আর একটি কথা, তোর এই বাবা কখনো ভালো মানুষকে পৃথিবী থেকে সরিয়ে দেয় না। আমার বিশ্বাস হয় না, তুমি মনে হয় কোথাও ভুল করতেছো। ওর মা ভীষণ সহজ সরল একটি মানুষ। বেশি দেরি করিস না, এমনটাও হতে পারে তোর সন্তানের জীবন বিপদের মধ্যে আছে। ওরা কখনোই ওদের নাতির সঙ্গে এমনটা করতে পারে না। যতই হোক ওটা ওনাদের নাতি। বেশি বোঝা আমি পছন্দ করি না। আজ বাসায় চলে যা, আমার লোকদের সঙ্গে কাল আবার কথা হবে।
না, আমি বাসায় যাব না। তাহলে কোথায় যাবি? জানি না। আর একটি কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিলাম। এই, তোরা এর হাত পা বেঁধে বাসায় নিয়ে যা। চৈতির বাবার কথা মতো আবার তারা চৈতিকে হাত পা বেঁধে বাসায় নিয়ে যায়। এইদিকে উর্মি হাসিবকে বলে, শোনো, আমি বাসায় বলেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়ের ব্যবস্থা করার কথা। ওরা বলেছে এই শুক্রবার আমাদের বিয়েটা দিবে। তাহলে তো ভালোই হলো। হ্যাঁ, তাড়াতাড়ি হলে পরবর্তীতে চৈতি আসলে আর কোনো সমস্যা করতে পারবে না, কারণ তখন আমরা স্বামী স্ত্রী হব। গুড আইডিয়া। হাসিব, তোমার বাচ্চাটি কোথায়? দেখতেছি না। আমার মা ওর ব্যবস্থা করছে। তোমাকে এইসব নিয়ে চিন্তা করতে হবে না, তাহলে আরো ভালো। এইভাবে 2টি দিন কেটে যাওয়ার পরে চৈতির বাবা চৈতিকে এসে জানায়, শোন চৈতি, হাসিবের বিয়ে শুক্রবার, ওই দিনেই ওর মাকে মেরে ফেলতে হবে। কি? কার বিয়ে? হাসিবের বিয়ে উর্মি নামের একটি মেয়ের সঙ্গে। আমি বিশ্বাস করি না। তুই তো কিছুই বিশ্বাস করিস না। যখন সত্যিটা নিজের চোখে দেখবি সেই দিন ঠিকই বুঝবি। হাসিব আমার সঙ্গে এমনটা করতে পারে না বাবা। সেটা শুক্রবারই দেখতে পাবি। রেডি হয়ে নি, সামনেই শুক্রবার। কথাটি বলেই চৈতির বাবা চলে যায়। আর চৈতি ভাবতে থাকে, কি হচ্ছে এইগুলা তার সঙ্গে। এরপরে এইভাবে আরো 2 দিন যাওয়ার পরে সেই কাঙ্ক্ষিত শুক্রবার চলে আসে। আর চৈতির অনেক মিশন, তাই নিজেকে প্রস্তুত করে নিচ্ছে। অন্যদিকে হাসিব উর্মি ও বেশ খুশি, কারণ তাদের আজ বিয়ে। তো সারাদিন প্রস্তুতি নেওয়ার পরে চৈতি যখন রাতে গোপন রাস্তা দিয়ে বিয়ে বাড়ি ঢুকতেছিল, এমন সময় দেখে সেই রাস্তায় তার সন্তানকে। চৈতি সেই গোপন রাস্তায় ঢোকা মাত্রই দেখতে পায় একটি ছোট্ট বাচ্চার লাশ পড়ে আছে। বাচ্চাটির সামনে গেলে চৈতি দেখতে পায় এটা আর কারো সন্তান না, এটা তো আমার সন্তান। নিজের সন্তানকে এমন অবস্থায় দেখা মাত্রই কোলে তুলে নেন। কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার চমকে ওঠেন, কারণ এর তো চোখ কিছুই নেই। শরীরে মনে হচ্ছে নিজের সন্তানকে এমন অবস্থায় দেখতে হবে, সেটা কখনোই ভাবতে পারেনি চৈতি। রাগান্বিত হয়ে আবার একটু সামনে যেতেই দেখতে পায় তার সন্তানের মতো আরো অনেক সন্তান এখানে পড়ে আছে। এই সব দেখে চৈতির বাবা কথা মনে হয় সত্যি তার বাবা কোনো মিথ্যা কথা বলেনি। চৈতি মন স্থির করে ভিতরে ঢুকে সবাইকে মেরে ফেলবে, সন্তান হত্যার প্রতিশোধ নেবে। কথাটি বলেই হন হন করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। বাড়িতে ঢোকা মাত্রই দেখতে পায় হাসিব ও উর্মির বিয়ের কাজ সম্পন্ন করতেছে কাজী। চৈতি চিৎকার করে বলল, যাদের নিজের জীবনের মায়া আছে তারা এই বিয়ে বাড়ি থেকে পালিয়ে যাও, না হলে সবাইকে এখানে মরতে হবে। কথাটি শোনা মাত্রই সেখানে হইচই লেগে যায়। ক্ষণিকের ভিতরে অনেক লোক পালিয়ে যায়। এইদিকে চৈতিকে দেখা মাত্রই উর্মি এবং হাসিব দুজনেই থরথর করে কাঁপতেছে। এর একরাশ ভয় নিয়ে হাসিব জিজ্ঞেস করল, চৈতি তুমি এখানে? বুঝলাম না। সব বুঝবি, ধৈর্য ধর। দেখো, আমি কিন্তু উর্মিকে বিয়ে করতেছি শুধুমাত্র আমাদের সন্তানের ভালোর জন্য। সাথে উর্মিও বলে উঠল, হ্যাঁ চৈতি, আমি তোমার সন্তানকে নিজের সন্তানের মতো দেখাশোনা করার জন্যই এই বিয়েটা করতেছি, কারণ তোমার জীবনটা রিস্কি। তোমার কিছু হলে সন্তানকে কে দেখাশোনা করবে বলো? তাই তো অবশ্যই তোরা দুজনে সঠিক কাজ করতেছিস। এখন একটু আমার সন্তানকে দেখাও, আমি এখান থেকে চলে যাব। সন্তান দেখার কথা শুনেই হাসিবের মায়ের মুখটি মলিন হয়ে গেল। হাসিব ওর মাকে বলল, মা, নিয়ে আসো আমার সন্তানকে। ওকে দেখেই চৈতি চলে যাবে। না, সন্তান দেখা হবে না। আমি চাই না চৈতি দেখে আমার একমাত্র নাতি বংশের প্রদীপ কষ্ট পাক। কি বলো মা? হ্যাঁ, যা বলছি সেটাই। আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসুন, না হলে এখানেই সবাইকে মেরে ফেলবো। তোমার এমন কথায় আমরা ভয় পাই না, বুঝেছো? ঠিক আছে। কথাটি বলেই চৈতি হাসিবের মায়ের পায়ে একটি গুলি করেন, যেটা উপর উপর হয়ে চলে। এটা দেখা মাত্রই সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকে।
নিজের মাকে এমন অবস্থায় দেখা মাত্রই যেই না হাসিব চৈতিকে আঘাত করার জন্য আসবে, আবার চৈতি বলে ওঠে, এক পা সামনে এগোলেই তোমাকে চিরকালের জন্য শেষ করে দেব। এখনো সময় আছে, আমার সন্তানকে নিয়ে আসো, আমি এখানে থেকে চলে যাব। চৈতির মুখে এই কথাটি শুনে সবাই বলতে থাকে, প্লিজ আপনি ওনার বাচ্চাকে নিয়ে আসুন, না হলে সবাইকে শেষ করবে। প্লিজ আন্টি, বাচ্চাকে নিয়ে আসুন। বলছি না আমার নাতিকে এর হাতে তুলে দেব না, এর হাতে আমার বংশের প্রদীপ গেলে ধ্বংস হয়ে যাবে। আশ্চর্য মা, যেখানে আমরা সবাই মারা পড়ছি সেখানে তুমি এমন কথা বলছো কেন? কেন বলছি শুনবি? হ্যাঁ বলো। তার আগে অন্য একটি কথা বলি শোন। আমি চৈতি তোর বাবাকে খুন করেছি। কেন করেছি জানিস? তোর বাবা একটি খারাপ লোক ছিল, মানুষের টাকা মেরে খাওয়াই তার ধান্দা ছিল, এই জন্য খুব খারাপ ভাবেই মেরে ফেলেছিলাম। ঠিক সেইভাবে আজ তোর মাকেও মেরে ফেলবো, সবাই শুধুমাত্র দেখবে। কি তুমি আমার বাবার খুনি? হ্যাঁ। তুমি এতটা খারাপ মানুষ? সত্যি আমি ভাবতেই পারছি না চৈতি। আরে তোরা তো আমার থেকেও বেশি খারাপ, আমি তো শুধুমাত্র খারাপ মানুষকে মেরে ফেলি, তোরা তো এই সমাজের ভালো মানুষগুলোকে মেরে ফেলেছিস, তাদের রাস্তায় নামিয়ে দিস। এখন বল, খারাপ আমি নাকি তোরা? তোর বাবা এত টাকা পয়সা, তোদের বিলাসিতা, এই সবের কারণ কি জানিস? এত কিছু জানতে চাই না। তুমি কেন আমার বাবাকে মারার পরে মাকে মারতে চাও সেইটা বলো। কারণ তোর মাও একটি খুনি, যে কিনা সমাজের কাছে ভালো মানুষ সেজে থাকার অভিনয় করে। একদম বাজে কথা বলবে না আমার মাকে নিয়ে। আমার মায়ের মতো ভালো মানুষ আর একটি হয় না, বুঝেছ? হাসো কেন? হ্যাঁ, এখানে হাসার কথা বলছি আমি। তোমার মা কতটা ভালো মানুষ সেটাই তোর মাকে জিজ্ঞেস করে দেখ। মা, তুই কি এইসব কি বলতেছে? শোন, তোর মা একজন কিডন্যাপার, ছোট্ট ছোট্ট বাচ্চাদের কিডনি, চোখ, রক্ত এইসব অপারেশনের মাধ্যমে বের করে অন্য দেশে বিক্রি করে। তুমি বললে আর আমি বিশ্বাস করব? জানিস সেই দিন আমাকে কারা কিডন্যাপ করেছিল? হাসপাতালের সামনে থেকে কারা করেছিল? তোর এই শয়তান মা আমাকে কিডন্যাপ করিয়েছিল। তোর মা আমাকে মেরে ফেলতে চায়। চৈতির কথাটি শেষ হতে না হতেই চৈতি হঠাৎ করেই সেখানে বলে উঠল, আমার পিতৃত্বের ঠিক নেই, চেয়েছিলাম আমার সন্তানের অন্তত পিতৃ পরিচয় থাকবে, কিন্তু তোরা আমার সন্তানটাকেই শেষ করে দিলি। তোদের মনে কি একটু মায়া জন্ম নেয়নি এই ফুটফুটে বাচ্চাটির জন্য? হঠাৎ এমন কথাটি শোনা মাত্রই সেখানে থমকে গেল সবাই। কারণ কি বলছে এই সব চৈতি? হাসিব বলল, কি চৈতি, এমন কথা বলতেছ কেন? তোরা আমাকে ঘরের বউ হিসাবে মেনে নিলি না, সেটাই মানলাম, কারণ আমি একজন খারাপ মেয়ে, কিন্তু আমার নিষ্পাপ সন্তানকে হত্যা করলি কেন? কি ছিল তার দোষ? সে তো ছিল নিষ্পাপ। কি, আমার সন্তানকে মেরে ফেলেছে? হ্যাঁ, তোর এই মা আমার সন্তানকে এই পৃথিবীতে থাকতে দেয়নি। ওর হরিণের মতো চোখ দুটি তুলে ফেলেছে, কিডনি বের করে নিয়েছে। চৈতির মুখে এমন বেদনাদায়ক কথা শুনে সবার চোখে কোণে পানি চলে আসলো। মা, তুমি কি সত্যি আমার সন্তানের সঙ্গে এমন করেছো, নাকি চৈতি মিথ্যা কথা বলছে? হাসিবের কথা শোনার পরও সে নিশ্চুপ হয়ে আছে, না দিচ্ছে কোনো উত্তর। মা, তোমার এই নিশ্চুপ থাকাতে কি সত্যি এটাই বোঝায় তুমি আমার সন্তানকে হত্যা করেছো? হ্যাঁ, আমি হত্যা করেছি, কিন্তু এইটা তোর সন্তান না। এই সন্তানের আসল বাবা হচ্ছে না, এটা আমার সন্তান। বলছি না এটা তোর সন্তান না? এত কথা বলিস কেন? হ্যাঁ, তাহলে কি ডাক্তার সেই দিন রিপোর্ট ভুল দিয়েছিল আমাদের? হ্যাঁ, কিন্তু একটি ডাক্তার কিভাবে ভুল রিপোর্ট দিতে পারে আমাদের শুনি? আমি ডাক্তারকে টাকা খাইয়েছিলাম, এই কারণে সে আমার কথা মতো রিপোর্ট দিয়েছে। কি,
কিন্তু কেন এমনটা করলে তুমি? কারণ বাচ্চাদের কিডনি, চোখ, রক্ত এইগুলো একটু বেশি দামে বিক্রি হয়। ও, তার মানে চৈতি সব সত্যি কথাই বলেছে। সেই দিন তুমি চৈতিকে কিডন্যাপ করেছিলে, হ্যাঁ? হাসিব এবং ওর মায়ের এমন কথা শুনে চৈতি বেশ রেগে যায়। এই, তোরা নাটক বন্ধ কর। তোরা দুজনেই যে নাটক করছিস সেটা আমি ভালো করেই জানি। আরে নাটক করব কেন চৈতি? যদি নাটক না করিস তাহলে তোর মায়ের কথাই কি বুঝাচ্ছে, বুঝতে পেরেছিস? ওই সন্তান তোর না, ডাক্তার ভুল রিপোর্ট দিয়েছে, ওই সন্তানের বাবা অন্য কেউ। এইসব কথায় একটি জিনিস বোঝা যাচ্ছে, সেই দিন তুই আমাকে ধর্ষণ করিস নাই। আচ্ছা বুঝলাম, রিপোর্ট ভুল, কিন্তু তুই যদি আমাকে ধর্ষণ নাই করে থাকিস তাহলে কিভাবে আমাকে মেনে নিলি, আমার সন্তানকে মেনে নিলি? আবার কেনই বা বললি আমি চৈতিকে ধর্ষণ করেছি, এই সন্তান আমার? উত্তর দে আমাকে। কোনো উত্তর নেই আমার কাছে। তবে একটি কথা, আমি প্রায় রাতে মদ্যপান নেশা করে বাড়িতে ফিরতাম। হয়তো সেই নেশার ঘরে তোমাকে ধর্ষণ করেছিলাম। না, সেই দিন তুই নেশার ঘরে ছিলি না। তুমি কিভাবে বুঝলে সেটা? নেশার ঘরে থাকলে তোর শরীরে নেশার গন্ধ থাকতো, কিন্তু সেইটা তোর শরীরে ছিল না। তুই একদম ঠিক ছিলি। আমি নেশার ঘরে না থাকলে এমন কাজ কখনোই করতে পারবো না। এইটা আমার নিজের প্রতি বিশ্বাস আছে। তোর কথা শুনে মনে হচ্ছে আমি মিথ্যা কথা বলতেছি, তুই সত্যি কথা বলছিস। আসলে তুই চাসটা কি? প্লিজ চৈতি, একটু চুপ করো। আগে আমার মায়ের সঙ্গে কিছু কথা বলতে দাও প্লিজ। আমি জানতে চাই কেন এমন করলো আমার মা। ঠিক আছে, জিজ্ঞেস কর। মা, আমাদের টাকা পয়সার ঠিক নেই, অনেক টাকা অনেক পয়সা, তুমি কেন এমন কাজ করো? এই সব বলতে পারবো না। না, তোমাকে বলতেই হবে আজকে। সত্যিটা সবার সামনে আনতেই হবে। প্লিজ মা, সত্যিটা বলো। সন্তানের এমন আকুতি মিনতি শোনার পরে সে রাজি হয়ে বলতে শুরু করে, শোন, তোর বাবা এবং আমি দুজনেই ছিলাম বেশ গরিব। দুই বেলা দুই মুঠো ভাত খাইতে পারতাম না। অনেক কষ্টে যাচ্ছিল আমাদের জীবনটা। হঠাৎ একদিন তোর বাবা আমাকে জিজ্ঞেস করলো, জমিলা, এইভাবে চললে তো আমাদের কিছুদিন পরে মারা যাব। আমাদের কিছু করা দরকার, যে কোনো ভাবে কোটিপতি হতে হবে। উত্তরে বললাম, কি করবে বলো? শোনো, আমি চুরি করব এখন থেকে, কারণ এই চুরি ছাড়া কখনোই সম্ভব না কোটিপতি হওয়া। সেইটা ঠিক বলেছ। এর পরবর্তী থেকে তোর বাবা চুরি করতে লাগলো। এতে আমাদের সংসার বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু আমাদের তো শুধুমাত্র ভালো গেলেই হবে না, আমাদের কোটিপতি হতে হবে। এরপরে শুরু হলো গরিব দুঃখীদের বুকে লাথি মেরে টাকা পয়সা নেওয়া। বেশ কয়েক বছর পরে আমরা অনেক টাকার মালিক হলাম। এরপরে তোরা আসলি এই পৃথিবীতে। আপনারা কোটিপতি সবাই মাথায় রাখিয়েন। একদিন রাতে শুয়েছিলাম তোর বাবা এবং আমি। তখন তোর বাবা আমাকে বলল, শোনো, তোমার জন্য একটি কাজ নিয়েছি। কাজটি খুবই সহজ। বললাম, কি কাজ গো স্বামী? আমার কিছু লোক ছোট্ট বাচ্চাদের কিডন্যাপ করবে। তুমি সেইগুলোকে হাসপাতালে নিয়ে গিয়ে ওদের চোখ, কিডনি, রক্ত সবকিছু বের করে নিয়ে অন্য দেশে বিক্রি করবে। এইগুলোতে বেশি টাকা। তোর বাবার এমন কথা শুনে আমিও টাকার লোভে পড়ে গেলাম এবং এই কাজ করতে লাগলাম। তারপর থেকে এই পর্যন্ত লেগেই আছি। এর মাঝে হঠাৎ তোর বাবাকে খুন করা হয়। সেই খুনটি এই চৈতি করেছিল, যা আমি আগে থেকেই জানতাম, যার কারণে হাসপাতালে ওকে আমি কিডন্যাপ করেছিলাম। তোরা সবাই ওকে মেঘা নামে চিনলেও আমি চৈতি নামেই ওকে চিনতাম। ভেবেছিলাম কিডন্যাপাররা ওকে মেরে ফেলবে, এতে আমার স্বামীর মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। কিন্তু কিভাবে যে বেঁচে গেল বুঝতেই পারলাম না। তাই ওর সন্তানকে কৌশলে আমাদের কাছে নিয়েছিলাম এবং পরবর্তীতে শেষ করে দিয়েছি আমাদের লোক মিলে। এই হচ্ছে আসল কাহিনী। হাসিবের মায়ের মুখে এমন কথাগুলো শুনে উর্মি, যাকে দিয়ে হাসিবের বিয়ে হচ্ছিল, সে বলে উঠল, এই বিয়ে আমি করব না। এত খারাপ মানুষ
পৃথিবীতে বেঁচে আছে ভাবতেই পারছি না আমি। হাসিব, আমাকে মাফ করে দিও, এই বিয়েটা আর হবে না। জেনে শুনে একটি খারাপ মানুষ ছেলেকে আমি বিয়ে করতে পারবো না। ছি মা, ছি, তোমরা এতটা খারাপ মানুষ, ভাবতেই লজ্জা লাগতেছে আমার। না জানি কত নিরীহ মানুষের জীবন তোমরা শেষ করে দিয়েছো। তুমি আমার সন্তানটাকেও এই পৃথিবীতে থাকতে দাওনি। ফুলের মতো নিষ্পাপ শিশুটিকে মেরে ফেলেছো। তোকে বলছি না ওই সন্তানটি তোর না, ওই সন্তানটি হলো। থামলে কেন বলো? ওই সন্তানটি কার? কে তার আসল বাবা জানি না আমি। এত টাকা পয়সা থাকার পরেও এমন কাজ কেন করো তুমি মা? প্লিজ উত্তর দাও। কারণ আছে, যেটা তুই বুঝবি না। আশ্চর্য, আমি কি বাচ্চা নাকি যে বুঝবো না? আমাকে খুলে বলো সবকিছু। বললাম না বলতে পারবো না। ভালো, খুব ভালো। চৈতি, একটি কথা বিশ্বাস করো, আমি নেশার ঘরে না থাকলেও কখনোই তোমাকে ধর্ষণ করতাম না। সত্যি, আমি সেই দিন নেশার ঘরে ছিলাম। না, তুই সেই দিন কোনো নেশা করিসনি, আমার স্পষ্ট মনে আছে। তাহলে আমি তোমাকে ধর্ষণ করিনি। হয়তো আমার মতো দেখতে অন্য কেউ আছে। আমি সব পছন্দ করি, কিন্তু নাটক পছন্দ করি না একদম। তোরা যে কি প্ল্যান করেছিস সেইটা আমি ভালো করেই জানি, বুঝেছিস? সত্যি কোনো প্ল্যান করি নাই। ওয়েট, একটি জিনিস দেখাচ্ছি। কথাটি বলেই চৈতি তার ব্যাগ থেকে একটি জিনিস বের করে, যা দেখে সবাই। বন্ধুরা, আমাদের এই গল্পটির তৃতীয় পার্ট চাইলে অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার প্রিয় ছাত্র